আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকের ক্লাসটা হচ্ছে আমাদের অনুশীলনী সলভ ক্লাস, পদার্থবিজ্ঞান প্রথম পত্রের যে পদার্থের গাঠনিক ধর্ম এই চ্যাপ্টারটার ওপর। আসো শুরু করা যাক। প্রথমে কি বলছে দেখো, কোনো পদার্থের অণুগুলোর মধ্যে নির্বল শূন্য হবে। কখন শূন্য হয় আমরা জানি, যখন দুটো পদার্থ সাম্যাবস্থায় থাকবে। সাম্যাবস্থায় কখন থাকে? যখন তাদের মধ্যে আকর্ষণ এবং বিকর্ষণ বলটা সমান হয়। আকর্ষণ এবং বিকর্ষণ বল তখনই সমান হবে যখন আর ইকুয়াল টু আর নট হবে, মানে এমন ডিস্টেন্সে আসবে যখন তাদের আকর্ষণ এবং বিকর্ষণ বলটা সমান হবে। পরবর্তীতে আসি, দেখো কি বলছে, বিভিন্ন পদার্থের অণুগুলোর মধ্যে পারস্পরিক আকর্ষণ বলকে কি বলে? বিভিন্ন পদার্থে আমরা কি জানি, যখন বিভিন্ন পদার্থের অণুগুলোর মধ্যে আকর্ষণ বল হয় তখন তাকে বলা হয় আসঞ্জন বল। পরবর্তীতে আসি, দেখো এখানে বলছে একই পদার্থের অণুগুলোর মধ্যে পারস্পরিক আকর্ষণ বলকে কি বলা হয়? একই পদার্থের মধ্যে যে পারস্পরিক আকর্ষণ বলটাকে বলা হয় আমরা জানি, সেটাকে বলা হয় সংশক্তি বল। পরবর্তীতে আসি, দেখো কাচ এবং পারদের স্পর্শ কোণ থিটা। আমরা কি জানি, কাচ এবং পারদের স্পর্শ কোণ কত? 140 ডিগ্রি। 140 ডিগ্রি, যেটা একটা স্থূল কোণ। এটার অ্যান্সার হবে খ নাম্বারটা। দেখো 90 ডিগ্রি থেকে বড় এবং 180 ডিগ্রি থেকে ছোট। পরবর্তীতে আসি, পীড়ন বা ইয়ং গুণাঙ্কের মাত্রা সমীকরণ। পীড়নের যে মাত্রা, ইয়ং গুণাঙ্কেরও সেম মাত্রা। তাহলে আমরা পীড়নেরটা বের করি। পীড়নের সূত্রে আমরা কি জানি? এফ বাই এ। এফ এর মাত্রা আমরা কি জানি? এম এল টি ইনভার্স 2। আর এরিয়া এল স্কোয়ার। তাহলে এম এল স্কোয়ারটা যদি উপরে যায় -2 হবে। তাহলে এম এল ইনভার্স 1 টি ইনভার্স 2। এটার অ্যান্সার হচ্ছে গ নাম্বারটা। পরবর্তী প্রশ্ন, সান্দ্রতা গুণাঙ্কের একক বের করতে হবে আমাদের। আমরা কি জানি সান্দ্রতা গুণাঙ্কের সূত্র? এফ ইকুয়ালস টু ইটা ইন্টু এরিয়া ইন্টু ডিভি বাই ডিওয়াই। আমরা কি বের করব? সান্দ্রতা গুণাঙ্ক, মানে আমাদের ইটা বের করতে হবে। তাহলে ইটা ইকুয়ালস টু আমরা লিখতে পারি এফ ইন্টু ডিওয়াই বাই এ ইন্টু ডিভি। এফ কি? এফ হচ্ছে নিউটন। ডিওয়াই কি? ডিওয়াই হচ্ছে ডিস্টেন্স, মানে হচ্ছে মিটার। এরিয়া কি? মিটার স্কোয়ার। আর ভেলোসিটির মাত্রা কি? এম ইনভার্স এম এস ইনভার্স 1। তাহলে যদি আমরা করি এই মিটার কাটা, এমটা যদি এম স্কোয়ার যদি ওপরে যায় তাহলে হবে এম ইনভার্স 2, এস ইনভার্স ওপরে গেলে হবে এস। তাহলে এম এস এম ইনভার্স 2। এটা কোথায় আছে দেখি আমরা? ঘ নাম্বারে। অ্যান্সার হবে ঘ। পরবর্তীতে আসি, দেখো কি বলছে, 1 মিটার দৈর্ঘ্য এবং 1 মিলিমিটার স্কোয়ার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট একটি ইস্পাতের তারের দৈর্ঘ্য যদি আমরা 10% বৃদ্ধি করতে প্রযুক্ত বল। এখানে আমাদের ইয়াং মডুলাস দেয়া আছে। বৃদ্ধি হয়েছে কত পার্সেন্ট? 10%। তার মানে ডেল এল এর পরিমাণটা আমাদের দেওয়া আছে 10%। 10%কে কিন্তু আমরা 0.1ও লিখতে পারি। আচ্ছা, আমরা কি জানি এফ বাই এ, মানে যেটা পীড়ন হচ্ছে এফ বাই এ। এফ বাই এ ইকুয়ালস টু ইয়াং মডুলাস ইন্টু হচ্ছে বিকৃতি ডেল এল। আমাদের কি চাইছে এখানে? প্রযুক্ত বল চাইছে। এফ বের করতে হবে আমাদের। তাহলে এফ ইকুয়ালস টু কী লিখতে পারি আমরা? ইয়াং মডুলাস ইন্টু এ ইন্টু ডেল এল কত? 0.1। ইয়াং মডুলাস কত দেওয়া আছে দেখো? 2 × 10⁻11। এরিয়া কত? এরিয়া কিন্তু মিলিমিটার স্কোয়ারে দেওয়া আছে। আমাদের সবগুলো মিটারে কনভার্ট করতে হবে। এরিয়া দেওয়া আছে 1 মিলিমিটার স্কোয়ার। এটাকে যদি আমরা মিটারে কনভার্ট করি তাহলে কত হবে? 1 × 10⁻⁻6। মিলিমিটার থেকে মিটারে আসতে গেলে মাইনাস কিউবের উপর স্কোয়ার হয়, তাহলে -6 হয়ে যায়। ইন্টু 1কে আমরা লিখতে পারি 1 × 10⁻1। তাহলে দেখো হিসাব করে কি হচ্ছে? 2 × 1 × 1 মানে 2। আর এদিকে 11 বিয়োগ 6 বিয়োগ 1 কত হচ্ছে? 4। তাহলে 2 × 10⁻4। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এটা ক নাম্বার, 2 × 10⁻4 নিউটন। নেক্সট কোশ্চেনে আসি, দেখো কি বলছে, স্থিতিস্থাপক সীমার মধ্যে আকার পীড়ন এবং আকার বিকৃতির অনুপাত। আকার পীড়ন এবং আকার বিকৃতির অনুপাত আমরা কি জানি?
দৃঢ়তার গুণাঙ্ক। ইয়ংয়ের গুণাঙ্ক কী ছিল? দৈর্ঘ্য পীড়ন এবং দৈর্ঘ্য বিকৃতি। আয়তন গুণাঙ্ক ছিল হচ্ছে আয়তন পীড়ন এবং আয়তনের বিকৃতির উপর। পরবর্তীতে আসি, আয়তন গুণাঙ্কের বিপরীত রাশি বলছে। আয়তন গুণাঙ্কের বিপরীত রাশি আমরা জানি সংনম্যতা। আয়তন গুণাঙ্কের অপর নাম যদি বলা হয় তখন হবে অসংনম্যতা। পরবর্তীতে আসি, পৃষ্ঠ টান এবং পৃষ্ঠ শক্তির মধ্যে কি সম্পর্ক? আমরা কি জানি? পৃষ্ঠ টান সমান সমান পৃষ্ঠ শক্তি, মানে আমরা কি লিখতে পারি? টি ইকুয়ালস টু ই। টি ইকুয়ালস টু ই, এটার অ্যান্সার হবে ঘ। পরবর্তীতে আসি, দেখো কি বলা আছে, 5 মিটার দৈর্ঘ্য এবং 1 মিলিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট তারে যখন 100 কেজি ভর চাপাবো তখন দৈর্ঘ্য 0.3 মিলিমিটার সংকুচিত হচ্ছে, 0.3 মিলিমিটার সংকুচিত হয়। তখন তারটির সঞ্চিত শক্তির পরিমাণ, সঞ্চিত শক্তি চাইছে। সঞ্চিত শক্তি মানে পুরো সঞ্চিত শক্তি, এখানে বলে নাই একক আয়তনে। পুরো সঞ্চিত শক্তির ক্ষেত্রে আমরা সূত্রটা কি জানি? ইউ ইকুয়ালস টু ইকুয়ালস টু হাফ ইন্টু এফ ইন্টু ডেল এল। তাহলে এফ, এফ দেখো কি বলা আছে? 100 কেজি। এফ মানে আমরা কি জানি? এফ হচ্ছে এম ইন্টু জি। জিকে আমরা 10 ধরি, যেহেতু হ্যান্ড ক্যালকুলেশন আমাদের সুবিধার্থে 10 ধরে নিলাম। ডেল এল কত দিয়ে আছে? 0.3 মিলিমিটার। আমরা মিটারে কনভার্ট করলে কি হচ্ছে? 0.3 ইন্টু 10 ইনভার্স 3, মানে 3 ইন্টু 10 ইনভার্স 4 লিখতে পারি আমরা এটার পরিবর্তে। দেখো ক্যালকুলেশন করি এখন আমরা। এটা যদি কেটে দেই তাহলে হচ্ছে 50 ইন্টু 10 ইন্টু 3 ইন্টু 10 ইনভার্স 4, তাহলে 50 ইন্টু 10 500, 1500 ইন্টু 10 ইনভার্স 4, মানে কি হচ্ছে 0.15, যেহেতু 10 ধরছিলাম এই জন্য 0.15 হয়েছে। যদি 9.8 ধরতাম এর কাছাকাছি একটা মান আসতো। এর কাছাকাছি মান কি আছে দেখো? 0.147, গ নাম্বার। তাহলে অ্যান্সার হবে গ নাম্বার। পরবর্তীতে আসি, কি বলা আছে দেখো? 200 মিলিমিটার ব্যাসার্ধের একটি গোলক কোনো তরলের ভেতর দিয়ে যদি 2.1 ইন্টু 10 টু দি পাওয়ার -2 প্রান্তবেগ নিয়ে পড়ছে। তরলের সান্দ্রতাঙ্ক দেওয়া আছে আমাদের, সান্দ্র বল বের করা লাগবে। এখানে স্টোকসের সূত্র অ্যাপ্লাই হবে। স্টোকসের সূত্রে আমরা কি জানি? এফ ইকুয়ালস টু 6 পাই ইটা ভি আর। আমাদের এফ সান্দ্রতা বল, এফই বের করতে বলছে। তাহলে দেখো 6 পাই, এটা তো কনস্ট্যান্ট। হ্যান্ড ক্যালকুলেশনের সুবিধার্থে আমি পাই ইকুয়ালস টু 3 ধরে নিচ্ছি। 3 সান্দ্রতাঙ্ক কত দেওয়া আছে? 0.033 নিউটন মিটার ইনভার্স 1। তাহলে এটাকে আমরা লিখতে পারি 3 ইন্টু 10 টু দি পাওয়ার -3 ইন্টু ভি কত দেওয়া আছে দেখো? ভি দেওয়া আছে 2.1 ইন্টু 10 ইনভার্স 2। আচ্ছা 2.1কে আমি 2 ধরে নিই হিসাবে সুবিধার্থে। 2 ইন্টু 10 ইনভার্স 2 ইন্টু কি আর রেডিয়াস কত? 200 মিলিমিটার। মিলিমিটারকে মিটারে কনভার্ট করলে হচ্ছে 0.2, মানে হচ্ছে 2 ইন্টু 10 ইনভার্স 1। এখন আমরা ক্যালকুলেশন করব। 3 6 18, 3 18 54, 54 দুগুণে 108, 108 দুগুণে 216 ইন্টু 3 2 5 আর 6 ইন্টু 10 টু দি পাওয়ার -6। তাহলে এটার কাছাকাছি অ্যান্সার কি আছে? আচ্ছা 10 টু দি পাওয়ার 4 আছে। 4 যদি আমি নিয়ে আসতে চাই তাহলে 2.16 ইন্টু 10 টু দি পাওয়ার -4, 2.16। কাছাকাছি কোনটা আছে দেখো? এই যে ক নাম্বার। অ্যান্সার হবে ক নাম্বারটা। পরবর্তীতে আসি, দেখো যে ধর্মের ফলে, ধর্ম কথাটা আছে, যে ধর্মের ফলে তরল তার বিভিন্ন স্তরে আপেক্ষিক গতির বিরোধিতা করে। আপেক্ষিক গতির বিরোধিতা করে তাকে কি বলে? যখন ধর্মের কথা বলা থাকবে সেটাকে বলা হয় সান্দ্রতা। যদি বলের কথা বলা থাকতো, বল, তখন হয়তো সান্দ্রতা বল। পরবর্তীতে আসি, বলা আছে দেখো 1 সেন্টিমিটার স্কোয়ার প্রস্থচ্ছেদ বিশিষ্ট তামার তারকে টেনে দ্বিগুণ লম্বা করতে কত বলের প্রয়োজন হবে? অনুশীলনীতে এটাতে ইয়ংয়ের গুণাঙ্কের একটা মান দেয়া নাই, যেটা ছাড়া আসলে এই ম্যাথ করা সম্ভব না। তো ইয়ংয়ের গুণাঙ্ক হবে 2 ইন্টু 10
টু দি পাওয়ার 11 ইয়াংয়ের গুণাঙ্কটা লাগবে আসলে। আচ্ছা এখন আসো ম্যাথ করি আমরা। এখানে কি চাইছে, বল চাইছে। আমরা কি জানি এফ বাই এ ইকুয়ালস টু ইয়ং গুণাঙ্ক ইন্টু ডেল এল, তাই না? আমাদের এফ বের করা লাগবে। এফ হচ্ছে ওয়াই ইন্টু এ। আচ্ছা কোনো কিছুকে যদি দ্বিগুণ করি, আমরা এটা দ্বিগুণ করছি তার মানে তার সে কতটুকু বৃদ্ধি পাইছে, সেম না? দুইটা দিয়ে যদি ভাগ করি 5/5, যদি 5 সেন্টিমিটার থাকে এবং 5 সেন্টিমিটার বাড়াইছি তার মানে দ্বিগুণ হয়েছে সে, তাহলে কি 5/5 ইকুয়ালস টু 1 হচ্ছে। সো এই ডেল এল এর মান হচ্ছে 1, এটা লিখলাম না আমি। তাহলে এই দুটো গুণ করলে আমি অ্যান্সার পেয়ে যাব। তাহলে ইয়াংয়ের গুণাঙ্ক দেওয়া আছে 2 ইন্টু 10 টু দি পাওয়ার 11, এরিয়া হচ্ছে 1 সেন্টিমিটার স্কোয়ার। সেন্টিমিটারকে আমাদের মিটারে কনভার্ট করা লাগবে। 1 সেন্টিমিটার স্কোয়ারকে মিটারে কনভার্ট করলে হয় হচ্ছে 10 ইনভার্স 4। তাহলে অ্যান্সার হবে 2 ইন্টু 10 টু দি পাওয়ার 7, 2 ইন্টু 10 টু দি পাওয়ার 7, ঘ নাম্বার অ্যান্সার। পরবর্তীতে আসি, পৃষ্ঠ শক্তির একক কোনটি? পৃষ্ঠ শক্তি মানে কি জানি আমরা? পৃষ্ঠ শক্তি হচ্ছে W/A। পৃষ্ঠ শক্তি সূত্র W/A। ডাব্লু মানে কি? ডাব্লু মানে কাজ, FS, ডাব্লু FS। এরিয়া হচ্ছে মিটার স্কোয়ার। এফ কি? এফ হচ্ছে M S ইনভার্স 2, আর S এখানে হচ্ছে M স্কোয়ার। সরি এখানে একক চাইছে, একক বের করা লাগবে। আচ্ছা এফ এর একক হচ্ছে নিউটন, এস এর একক হচ্ছে মিটার, নিচে মিটার স্কোয়ার। তাহলে যদি আমরা এই মিটার স্কোয়ারকে উপরে নিয়ে যাই, উপরে 1 - 2, তাহলে কি হবে? মিটার ইনভার্স 1, নিউটন মিটার ইনভার্স 1 কই আছে? ঘ নাম্বার অ্যান্সার হবে নিউটন মিটার ইনভার্স 1। পরবর্তীতে আসি, কি বলা আছে দেখো, কঠিনের ঘনত্ব রো এস, তরলের ঘনত্ব রো এল এবং স্পর্শকোণ যদি থিটা হয় তাহলে কোনটি সঠিক? এখানে একটু কনসেপচুয়াল বোঝার বিষয় আছে, আসো বোঝাই। মনে করো যে এটা একটা পাত্র, হ্যাঁ পাত্র, এর ভিতরে তরল আছে। যখন এর ভিতরে আমি একটা কোনো কঠিন পদার্থ ঢোকাবো, কঠিন পদার্থকে যখন আমরা এই তরলে নিমজ্জিত করব, যখন এই তরলের ঘনত্বটা বেশি হবে, তরলের ঘনত্ব যদি কঠিনের ঘনত্বের থেকে বেশি হয় তাহলে কি হবে? তরলগুলা দূরে চলে যাবে, এইরকম করে দূরে চলে যাবে, একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করবে। এখানে কঠিন থেকে তরলগুলা দূরে চলে যাচ্ছে, একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করতেছে। দেখো এইখানে এরা একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করলো, এটা কি হচ্ছে? স্থূলকোণ, তাই না? যখন দেখো একটা তরলের মধ্যে যখন একটা কঠিন পদার্থ ঢোকাবো, যখন কঠিন পদার্থের ঘনত্ব বেশি, এখানে হচ্ছে এটার রো কম, এটার হচ্ছে রোটা বেশি। যখন কঠিনের ঘনত্ব বেশি হবে তখন কি হবে? তরলগুলা এই কঠিনটাকে ভেজানোর জন্য তরলের গায়ে আরও উপর দিকে উঠতে থাকবে। তখন এখানে একটা কোণ তৈরি হচ্ছে। দেখো এই কোণটা কি? সূক্ষ্মকোণ না? এটা কিন্তু একটা সূক্ষ্মকোণ। তার মানে আমরা বুঝতেছি যদি কঠিন পদার্থের ঘনত্ব বেশি হয় তরলের মধ্যে, তাহলে হচ্ছে তরল কঠিনকে ভিজাবে। যখন তরলের ঘনত্ব বেশি হবে কঠিন পদার্থের থেকে, তখন তরল কঠিনকে ভেজাবে না, দূরে চলে যাবে এবং স্থূলকোণ তৈরি করবে। আচ্ছা এখন আমরা উত্তর খুঁজে বের করি। দেখো কঠিনের ঘনত্ব দেওয়া আছে রো এস, তরলের ঘনত্ব রো এল, স্পর্শকোণ থিটা। এখানে দেখো অ্যান্সার হবে ঘ নাম্বার। কেন ঘ নাম্বার? দেখো যখন কঠিনের ঘনত্ব বেশি তরলের থেকে, তখন কিন্তু আমরা কি বললাম? কঠিনের ঘনত্ব বেশি তরলের থেকে, তখনই থিটা হবে আমাদের কি? স্থূলকোণ, মানে কঠিনকে ভিজাবে তরলটা, স্থূলকোণ। তাহলে অ্যান্সার হবে ঘ নাম্বার। পরবর্তীতে আসি, দেখো কি বলছে, পানির উপরিতল হতে যদি 0.5 মিটার লম্বা একটি আনুভূমিক তারকে টেনে তুলতে তারের ওজন সহ সর্বাধিক 72.8 × 10⁻³ নিউটন বলের প্রয়োজন হলে পানির পৃষ্ঠটান কত হবে? পৃষ্ঠটান বের করতে বলছে। পৃষ্ঠটানের ফর্মুলা আমরা কি জানি? T = F/L, তাই না? T = F/L, F/L অথবা F/x ও বলা যায়। তোমাদের বইয়ে F/x আছে, আমি x দিয়ে করাই, F/x। তাহলে F এর মান দেওয়া আছে। F কত? 72.8 ×
10 ইনভার্স 3। এখন এইখানে একটা কাহিনী আছে, এইখানে কাহিনী হচ্ছে কি, এক্স আমি কত নিব, এক্স কি আমি 0.5 নিব? না, এক্স 0.5 নিব না। এর কারণ কি? এর কারণ হচ্ছে যখন একটা তলের কথা চিন্তা করো, একটা তলের কয়টা পাশ আছে? একটা দুই পাশ আছে না, উপরে একটা পাশ আছে, নিচে একটা নিম্ন তল আছে। যখন একটা বেলুনকে ফোলাই আমরা কি করি? বেলুনের কি শুধু ভেতরের তলটাই বৃদ্ধি পায়? বাইরের তলও কিন্তু বৃদ্ধি পায়। এই জন্য এখানে আমরা 2 দিয়ে গুণন করে হচ্ছে এই আনুভূমিক তারের যে দৈর্ঘ্য আছে এটাকে 2 দিয়ে গুণন করা লাগে। 2 ইন্টু এক্স, মানে 2 ইন্টু, যদি আমরা এক্স তো দেয়াই আছে, এক্সের মান হচ্ছে 0.5, তাহলে করি, তাহলে এটা হচ্ছে কি 1, এটার পরিবর্তে আমরা 1 লিখতে পারি। তাহলে 1 1 দিয়ে ভাগ করলে তো এটাই থাকে, 72.8 ইন্টু 10 টু দি পাওয়ার -3, এটা হচ্ছে অ্যান্সার হচ্ছে খ নাম্বার। পরবর্তীতে আসি, 50 মিটার উঁচু থেকে পড়ন্ত দুইটি শিলাপিণ্ডের ব্যাসার্ধের অনুপাত যখন 1:2, তখন কি বলছে? শিলাখণ্ড দুটির অন্তবেগের অনুপাত চাইছে। অন্তবেগের ফর্মুলাতে আমরা কি জানি? অন্তবেগের ফর্মুলাতে বলা হয়েছে কি, টার্মিনাল ভেলোসিটি ইকুয়ালস টু টু আর স্কোয়ার ডিভাইডেড বাই 9 ইটা ইন্টু ডেল সিগমা ইন্টু জি। আচ্ছা, অন্তবেগ, দুইটা শিলাপিণ্ডের কথা বলা আছে, দুইটা শিলাপিণ্ডে। এখানে দেখো কি কি কনস্ট্যান্ট আছে। জি তো কনস্ট্যান্ট, তাই না? এটাও তো কনস্ট্যান্ট মান, এটাও কনস্ট্যান্ট মান। সান্দ্রতাঙ্ক, এটাও কনস্ট্যান্ট মান। তাহলে নির্ভর করতেছে কিসের উপর? শুধুমাত্র আর এর উপর, শুধুমাত্র ব্যাসার্ধের উপর। তাহলে আমরা লিখতে পারি না V1 বাই V2 ইকুয়ালস টু R1 স্কোয়ার বাই R2 স্কোয়ার, লিখতে পারি তো? তাহলে এখানে কি দেওয়া ছিল দেখো, প্রথমে দেওয়া ছিল 1:2, তাহলে 1:2, 1/2, 1 স্কোয়ার 2 স্কোয়ার, তাহলে 1/4। তাহলে অন্তবেগের অনুপাত কি হচ্ছে? 1:4, ঘ নাম্বার অ্যান্সার। পরবর্তী প্রশ্নে আসি, কোন অবস্থায় অণুসমূহের মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বল সর্বনিম্ন হয়? আন্তঃআণবিক আকর্ষণ বল সর্বনিম্ন হয় কোথায়? আমরা জানি গ্যাসীয় বা বায়বীয় পদার্থে। আবার সর্বোচ্চ হয় কখন? কঠিন পদার্থে আন্তঃআণবিক আকর্ষণ বল সর্বোচ্চ হয়। দেখো, নিচের কোন ঘনত্বের তরলের কাঁচনল ডুবানো হলে স্থূল স্পর্শকোণ হবে? কিছুক্ষণ আগে বোঝায় আসলাম। স্থূলকোণ কখন হবে? যখন কঠিনের ঘনত্বটা বেশি হবে। কঠিনের ঘনত্ব বেশি, এখানে দেখো বেশি কোনটা আছে? সবচেয়ে বেশি আছে 13.6 ইন্টু 10 টু দি পাওয়ার 3 কেজি মিটার ইনভার্স কিউব। এটা কিসের? এই মানটা কিন্তু মুখস্থ রাখা লাগবে। এটা হচ্ছে পারদের ঘনত্ব। এটা কিন্তু পারদের ঘনত্ব 13.6 ইন্টু 10 টু দি পাওয়ার 10 কিউব। পরবর্তীতে আসি, গ্যাসের সান্দ্রতা গুণাঙ্ক তাপমাত্রার, গ্যাসের সান্দ্রতা গুণাঙ্ক হচ্ছে তাপমাত্রার, এটা ফর্মুলায় আছে, গ্যাসের সান্দ্রতা গুণাঙ্ক তাপমাত্রার বর্গমূলের সমানুপাতিক। অ্যান্সার হচ্ছে গ নাম্বার। পরবর্তীতে আসি, 5 সেন্টিমিটার ব্যাসার্ধের বুদবুদ সৃষ্টি করতে, 5 সেন্টিমিটার ব্যাসার্ধের বুদবুদ সৃষ্টি করতে কৃতকাজ কত? কৃতকাজ চাইছে, টি দিয়ে আছে, টি ইকুয়ালস টু ই, আমরা জানি না টি ইকুয়ালস টু ই, লিখি আমরা টি ইকুয়ালস টু ই। ইকুয়ালস টু আবার কি লিখতে পারি? ইকুয়ালস টু লিখতে পারি আমরা ডাব্লু বাই এ, তাই না? ডাব্লু বাই এ লেখা যায়। আচ্ছা, টি, তাহলে এখানে টির মান দেওয়া আছে, আমাদের কি বের করতে হবে? কৃতকাজ, ডাব্লু বের করতে হবে। ডাব্লু ইকুয়ালস টু, তাহলে টি এ লিখতে পারি আমরা, টি ইন্টু এ। টি কত? এ কত? 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বলছে, ব্যাসার্ধ বুদবুদ সৃষ্টি করতে কৃতকাজ 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বুদবুদের এখানে আমরা 2 দিয়ে গুণন করা লাগবে। ওই সেম রিজন, কেন 2 দিয়ে গুণন করা লাগতেছে। আচ্ছা, এটার ফর্মুলা আমরা কি জানি? 4 পাই আর স্কোয়ার, তাহলে এখানে হয় 8 পাই আর স্কোয়ার। পাই হিসাবে সুবিধার্থে আমি 3 ধরে নিচ্ছি।
আর এর মান কত দেওয়া আছে 5 সেন্টিমিটার, সেন্টিমিটারকে যদি মিটারে কনভার্ট করি তাহলে হবে 5 × 10⁻², এর উপরে স্কোয়ার। আচ্ছা 5 × 3 × 8 সবগুলোকে এক পাশে নিয়ে আসি, স্কোয়ার যদি করে দিই 5 × 5 = 25, এইখানে 3 আছে, এইখানে হচ্ছে 10⁻⁴ × 10⁻²। তাহলে দেখো 8 × 25 = 200, তাই না? 200 × 3 600 × 3 1800 × 10⁻⁶, 1800 × 10⁻⁶, আমাদের 1800। আচ্ছা এখানে আমরা যদি 1.8 × 10⁻³ করি তাহলে কিন্তু কাছাকাছি একটা মান পাচ্ছি আমরা, যেটা হচ্ছে 1.88 × 10⁻³ জুল। তাহলে অ্যান্সার হবে গ নাম্বার। পরবর্তীতে আসি, কোনো তরলের পৃষ্ঠের ক্ষেত্রফল 1 একক বৃদ্ধি করতে কৃত কাজ চাইছে। যখন তরলের পৃষ্ঠের ক্ষেত্রফল আমরা 1 একক বৃদ্ধি করতে যাব, কৃত কাজ কী হবে? পৃষ্ঠ শক্তি। এটা একটা ডেফিনেশন, পৃষ্ঠ শক্তির ডেফিনেশন। আচ্ছা হুকের সূত্রে কি বলা হয়? স্থিতিস্থাপক সীমার মধ্যে কি পীড়ন বিকৃতির সমানুপাতিক, অ্যান্সার হবে খ নাম্বার। পরবর্তীতে প্রান্তবেগ সান্দ্রতা গুণাঙ্কের, প্রান্তবেগ আমরা কি দেখে আসলাম? F = r² বাই প্রান্তবেগ r² বাই ইটা ছিল, তাই না? r² বাই ইটা ছিল, এখানে ছিল হচ্ছে সিগমা, এখানে ছিল হচ্ছে তোমার জি। আচ্ছা কি বলা হচ্ছে? প্রান্তবেগ সান্দ্রতা গুণাঙ্কের কি হচ্ছে তাহলে? ব্যস্তানুপাতিক হচ্ছে, সান্দ্রতা গুণাঙ্কের ব্যস্তানুপাতিক। আচ্ছা পরবর্তীতে আসি, নিচের কোন সম্পর্কটি স্টোকসের সূত্র? স্টোকসের সূত্রে কি বলা হয় দেখো, F = 6 পাই ইটা আর ইটা VR। আচ্ছা 6 পাই এটা কি কনস্ট্যান্ট মান না? 6 পাই কিন্তু কনস্ট্যান্ট মান, তাহলে এটাকে আমরা কনস্ট্যান্ট ধরে নিতে পারি। F is proportional to ইটা VR, F is proportional to ইটা RV। আচ্ছা এটা সি নাম্বার অ্যান্সার হবে, F is proportional to ইটা RV। পরবর্তীতে আসি, কোনটির ক্ষেত্রে ভ্যান ডার ওয়াল বল বিদ্যমান? কোনটির ক্ষেত্রে আমরা জানি? অক্সিজেন অণুর ক্ষেত্রে ভ্যান ডার ওয়াল বল বিদ্যমান। পরবর্তী প্রশ্ন, সান্দ্রতা সহগের মাত্রা কোনটি? সান্দ্রতা সহগের মাত্রা আমরা কি জানি? সান্দ্রতা সহগ F = আমরা কি লিখে আসছি? ইটা A dV বাই dy। এখান থেকে আমরা এটা কি লিখতে পারি? এটা লিখতে পারি না আমরা F dy ডিভাইডেড বাই A ইন্টু dV। F মানে কি লেখা যায়? m l t ইনভার্স 2, মাত্রাই তো চাইছে না? হ্যাঁ মাত্রা, ml t ইনভার্স 2, dy হচ্ছে l। A এরিয়া কি লিখতে পারি আমরা? l স্কোয়ার, dV হচ্ছে l t ইনভার্স 1। এখন আমরা ক্যালকুলেট করি, l কাটা, এই স্কোয়ারটা যদি উপরে যায় তাহলে কি হবে? m l ইনভার্স 1, তাই না? t ইনভার্স 1 যদি উপরে যায় তাহলে যোগ হয়ে যাবে, তাহলে t ইনভার্স 1। এটা কই আছে দেখি? m l ইনভার্স 1 t ইনভার্স 1, গ নাম্বার। অ্যান্সার হচ্ছে গ নাম্বার, m l ইনভার্স 1 t ইনভার্স 1। পরবর্তীতে আসি, প্রভাবগুলোকের ব্যাসার্ধ। আচ্ছা এটা বইয়ে দুইটা অ্যান্সার দেওয়া আছে, মানে দুই জায়গায় দুইটা কথা বলা আছে, 10⁻⁹ আছে, 10⁻⁻ আছে। যেহেতু অনুশীলনীতে উত্তর 10⁻⁻ দাও, আমরা 10⁻⁻ দাগাবো। প্রভাবগুলোকের ব্যাসার্ধ 10⁻⁻ মিটার। পরবর্তীতে আসি, দেখো বলছে যেসব তরল কাচকে ভেজায় না, কাচকে না ভেজাইলে কি হয়? আমরা কি শিখে আসলাম? যেসব তরল কাচকে ভেজায় না, কাচকে ভেজাবে না কখন? যখন 90 ডিগ্রির থেকে বেশি হবে, 90 ডিগ্রির থেকে বেশি হবে, সেসব তরলের স্পর্শকোণ হচ্ছে 90 ডিগ্রির থেকে বেশি। আচ্ছা যখন পানিতে কিছু ডিটারজেন্ট মেশানো হয়, যখন পানিতে কিছু ডিটারজেন্ট মেশানো হয় তখন এর পৃষ্ঠটান কী হয়? আচ্ছা আমরা বায়োলজিতে পড়ে আসছিলাম না সারফেক্টেন্টের কথা?
সারফেক্টেন্ট কিন্তু এক ধরনের ডিটারজেন্ট, সারফেক্টেন্ট এক ধরনের ডিটারজেন্ট। সারফেক্টেন্টের কাজ কি? পৃষ্ঠটান কমানো। তার মানে পানিতে যখন একটা ডিটারজেন্ট মেশানো হয় পৃষ্ঠটানের কী হবে? কমে যাবে, পৃষ্ঠটান মানে হ্রাস পাবে। অ্যান্সার হচ্ছে খ, হ্রাস পায়। আচ্ছা, পৃষ্ঠটানের একক, পৃষ্ঠটানের সূত্র আমরা কি জানি? টি ইকুয়াল টু এফ বাই এক্স। এফ কি? নিউটন, এক্স হচ্ছে মিটার, তাহলে নিউটন মিটার ইনভার্স 1 বা নিউটন পার মিটার, নিউটন পার মিটার। অ্যান্সার হচ্ছে ক নাম্বার, নিউটন পার মিটার। পরবর্তীতে কি বলছে দেখো, 1 মিটার দীর্ঘ এবং 1 মিলিমিটার ব্যাসের একটি তারের দৈর্ঘ্য যদি 0.05 সেন্টিমিটার বৃদ্ধি করা হয় তখন তারের ব্যাস হ্রাস পাবে। তারের ব্যাস হ্রাস পাবে কত? এই তারের ব্যাস হ্রাস পাওয়াটা বের করতে হবে আমাদের। সিগমার মান দেওয়া আছে, মানে পয়জনের অনুপাত দেওয়া আছে। পয়জনের সূত্রে আমরা জানি সিগমা সমান সমান কি? পার্শ্ব বিকৃতি, পার্শ্ব বিকৃতি বাই দৈর্ঘ্য বিকৃতি। পার্শ্ব বিকৃতিকে আমরা কি লিখতে পারি? স্মল আর বাই ক্যাপিটাল আর ডিভাইডেড বাই স্মল আর বাই লার্জ আর। আচ্ছা, বের করতে হচ্ছে আমার তারের ব্যাস হ্রাস পাবে মানে স্মল আর, এটা বের করা লাগবে স্মল আর। তাহলে সবগুলো আমি এক সাইডে আনি যেগুলোর মান আমি জানা। স্মল এল বাই ক্যাপিটাল এল ইন্টু আর ইকুয়ালস টু স্মল আর। সিগমা দেওয়া আছে কত? 0.25। স্মল এল কত দেওয়া আছে? 0.05 সেন্টিমিটার, 0.05 সেন্টিমিটার বৃদ্ধি করা হয়েছে, 0.05 সেন্টিমিটার আর 1 মিটার দীর্ঘ। আচ্ছা, সেন্টিমিটারকে মিটারে কনভার্ট করা লাগবে, তাহলে কি হবে? 5 ইন্টু 10⁻⁻4। এল হচ্ছে 1 ইন্টু আর কত দেওয়া আছে? 1 মিলিমিটার ব্যাস। 1 মিলিমিটার ব্যাস মিলিমিটারকে যদি মিটারে কনভার্ট করি তখন হবে 1 ইন্টু 10⁻³ 10⁻³ 1 ইন্টু 10⁻³। ক্যালকুলেট করি এখন। দেখো 0.25 ইন্টু 5 ইন্টু একের তো কাজ নাই এখানে, এক বাদ চলে যাবে। 10⁻7 হবে, -4 -3, তো 10⁻7। তাহলে 5 25 125, 1.25 ইন্টু 10⁻7, 1.25 ইন্টু 10⁻7। আমরা কিন্তু সব মিটারে করছি, সব মিটারে কিন্তু করছি, তাহলে অ্যান্সার হবে মিটারে 1.25 ইন্টু 10⁻7 মিটার। নেক্সট দেখো, কোনো তরলের কি বলা আছে? কোনো তরলের অসহপীড়ন, অসহপীড়ন নির্ভর করে তারের কিসের উপর? অসহপীড়ন, অসহপীড়ন একমাত্র নির্ভর করবে হচ্ছে উপাদানের উপর, উপাদানের উপর বা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর এবং উপাদানের উপরে নির্ভর করে অসহপীড়ন। পরবর্তীতে আসি। সেখানে প্রস্থচ্ছেদের আকৃতি দেওয়া আছে, কিন্তু আকৃতি না, কিন্তু প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপরে। পরবর্তীতে আসি। দেখো কি বলা আছে, ছোট ছোট তরল বিন্দু গোলাকার ধারণ করে। ছোট ছোট তরল বিন্দু কেন গোলাকার ধারণ করে? পৃষ্ঠটানের কারণে, পৃষ্ঠটান থাকার কারণে ছোট ছোট যে তরল বিন্দু আছে সেগুলো গোলাকার ধারণ করে। নেক্সটে আসি। সান্দ্র মাধ্যমের মধ্য দিয়ে পতনশীল আর ব্যাসার্ধের, সান্দ্র মাধ্যম বলা আছে, সান্দ্র মাধ্যমের মধ্য দিয়ে পতনশীল আর ব্যাসার্ধের একটি বস্তুর প্রান্তীয় বেগ ভি হলে, প্রান্তীয় বেগের ফর্মুলা তো আমরা বারবার দেখেই আসতেছি। প্রান্তীয় বেগ ভি টার্মিনাল কি লেখা আসছিলাম আমরা? 2r² ইন্টু ডেল সিগমা ইন্টু জি। তাহলে ভেলোসিটি এবং ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক, অপশনে ভেলোসিটি এবং ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক চাইছে। কি সম্পর্ক? ভি ইজ প্রপোর্শনাল টু r², তাই না? ভি ইজ প্রপোর্শনাল টু r², তাই তো? ভি ইজ প্রপোর্শনাল টু r², অ্যান্সার ঘ নাম্বার। নেক্সটে আসি আমরা। কি বলা আছে দেখো, একটি তারের দৈর্ঘ্য বিকৃতি, দৈর্ঘ্য বিকৃতি দেওয়া আছে, পার্শ্ব বিকৃতি দেওয়া আছে, পয়জনের অনুপাত চাইছে। খুবই ইজি ম্যাথ। পয়জনের অনুপাত কি জানি? সিগমা ইকুয়ালস টু মাইনাসের বিষয় পরে, মাইনাস পরে আমরা হিসাব করে নেব মাইনাস। আচ্ছা, পার্শ্ব বিকৃতি বাই দৈর্ঘ্য বিকৃতি, এটা তো জানি আমরা। পার্শ্ব বিকৃতি দেওয়া আছে 0.002, দৈর্ঘ্য বিকৃতি দেখা আছে 0.02, ভাগ করলে কত হচ্ছে? 0.1, অ্যান্সার হবে 0.1। আচ্ছা দেখো, এখানে কি বলছে? 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো তরলের উপরিতল থেকে যখন
0.08 মিটার লম্বা একটি হালকা আনুভূমিক তারকে এত বলে টেনে উঠানো হলে তরলের পৃষ্ঠটান বের করতে বলছে আমাদের। পৃষ্ঠটানের সূত্র আমরা কি জানি, T = F/x। এফের মান দেওয়া আছে, এফের মান কত, 4.32 × 10⁻³ x। আমি আগেই বলছি এখানে 2 দিয়ে গুণন করা লাগবে, যেহেতু দুইটা তল, উপরিতল এবং নিম্নতল দুইটা তল, এর জন্য 2 দিয়ে গুণন হবে এখানে। 2 × 0.08 ক্যালকুলেশন করি, এগুলো কিন্তু হ্যান্ড ক্যালকুলেশন, হাত দিয়ে করা যায়। আচ্ছা, 4.32 × 10⁻³ 8 দুগুণে কত হয়, 16 না, 16 লিখলাম আমরা। 16 ইন্টু, যেহেতু এটা আমরা আগে দশমিকটা উঠাই দিছি, এই জন্য আমাদের কী করতে হবে, 10⁻² করে নিতে হবে, 10⁻²। আচ্ছা, এখন কি হয় দেখো, 4/16, এটা আমরা একটু বাইরে করি। 16কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি কি হয়, পয়েন্ট দিলাম, 0 নিলাম, 2 আসলো, 2, তাই না? 16 দুগুণে 32, 2 এর বেশি তো আর হচ্ছে না, 2। তাহলে এখানে হবে এটা কত, 10⁻1। এখানে কত আসতেছে, 0.2 সামথিং হিসাব বের করা লাগবে না, যেহেতু হ্যান্ড ক্যালকুলেশন, 0.2 সামথিং। 0.2কে আমরা কি লিখতে পারি, 2 × 10⁻², 2 × 10⁻²। এর কাছাকাছি মান দেখবো, এর কাছাকাছি মান কই আছে, 2.7 × 10⁻², এটা হচ্ছে অ্যান্সার। নেক্সটে আসি, নিচের কোনটি সঠিক বলা আছে। আচ্ছা, এখানে সঠিকটা হচ্ছে গ নাম্বার সঠিক। কীভাবে সঠিক দেখা আসো, আমরা কি জানি, একক আয়তনে সঞ্চিত শক্তির সূত্রে আমরা কি জানি, ইউ কি, 1/2 × পীড়ন × বিকৃতি, তাই না? 1/2 × পীড়ন × বিকৃতি। তাহলে 1/2 × পীড়নকে কি লেখা যায়, পীড়নকে কিন্তু লেখা যায়, দেখো পীড়ন ছিল কি, ইয়াং মডুলাস × বিকৃতি ছিল, এটা কিন্তু পীড়ন ছিল, পীড়ন। তাহলে পীড়নের পরিবর্তে আমরা কি লিখব, ইয়াং × বিকৃতি, ইয়াংস মডুলাস y × বিকৃতি। তাহলে কি হচ্ছে, বিকৃতি স্কোয়ার, বিকৃতির উপরে স্কোয়ার হচ্ছে। তাহলে 1/2 × y × বিকৃতি কি ছিল, L বাই বড় L স্কোয়ার। তাহলে 1/2 × y L² বাই L², এটা হচ্ছে অ্যান্সার। তাহলে নিচের কোনটি সঠিক, অ্যান্সার হবে সি নাম্বার। নেক্সটে আসি আমরা, যদি স্পর্শকোণ কি বলছে, 90 ডিগ্রির চেয়ে বেশি হয়, 90 ডিগ্রির চেয়ে বেশি হলে তরলের পৃষ্ঠ কি হবে। আমরা কি দেখে আসছিলাম, আমরা স্পর্শকোণ কি বলছে, এটা মনে করো তরল, এখানে আমরা কঠিন ডুবাইছি। স্পর্শকোণ কখন 90 ডিগ্রির থেকে বেশি হয়, স্পর্শকোণ কখন 90 ডিগ্রির থেকে বেশি হয়, যখন তরলের ঘনত্বটা কঠিনের ঘনত্বের থেকে বেশি থাকবে, যখন সে কঠিনকে ভেজাবে না তখন। তাহলে স্পর্শকোণ 90 ডিগ্রির থেকে বেশি হচ্ছে, এটা হচ্ছে স্পর্শকোণ। স্থূলকোণ হয়, স্পর্শকোণটা 90 ডিগ্রির থেকে বেশি হচ্ছে, তখন এই তরলের তল আছে, তলটা কেমন হয়, অবতল। তলটা হয় হচ্ছে উত্তল। অ্যান্সার হবে উত্তল। পরবর্তীতে আসি, পৃষ্ঠটানের মাত্রা সমীকরণ চাইছে। পৃষ্ঠটান কি জানি আমরা, T = F/x। এফে ফোর্স কি, M, L, T⁻², x হচ্ছে L। তাহলে L কাটা কি লিখতে পারি আমরা, M T⁻²। অ্যান্সার হচ্ছে ঘ নাম্বার। পরবর্তীতে আসি, বৃষ্টির একটি বড় ফোঁটা যখন ভেঙে অনেকগুলো ছোট ফোঁটায় পরিণত হয়, তখন ফোঁটাগুলির সর্বমোট ক্ষেত্রফল কি যাইছে, ক্ষেত্রফল রিলেটেড। যখন বড় কোনো কিছু ভেঙে ছোট কোনো কিছু পরিণত হবে, আয়তনের কোনো পরিবর্তন হবে না, কিন্তু ক্ষেত্রফল কিন্তু বৃদ্ধি পাবে। যদি ছোট ছোট কোনো বস্তুকণা মিলে বড় কিছুই পরিণত করা হয়, তখন কিন্তু ক্ষেত্রফল কমে যায়। ছোট থেকে যখন বড়তে আসবো তখন ক্ষেত্রফল কমে যায়, কিন্তু বড় থেকে যখন ছোট ছোট কণায় পরিণত হবে তখন ক্ষেত্রফল কি হবে, বৃদ্ধি হবে। অ্যান্সার হবে খ নাম্বার।
এরপরে দেখো বলা আছে একটি পদার্থের ইয়ংয়ের গুণাঙ্ক এবং দৃঢ়তা গুণাঙ্কের 2.6 গুণ হলে ওই পদার্থে পয়জনের অনুপাত কত। এটা একটা সম্পর্ক আছে না, ইয়ং গুণাঙ্ক, দৃঢ়তা গুণাঙ্ক এবং পয়জনের গুণাঙ্কের সম্পর্ক, সেই সম্পর্কের ম্যাথ। কী কী আছে আমার? দৃঢ়তার গুণাঙ্ক, ইয়ংয়ের গুণাঙ্ক এবং পয়জনের অনুপাত। আমরা কি জানি দেখো, ইয়ংয়ের গুণাঙ্ক সমান সমান 2 ইটা 1 প্লাস সিগমা। এটা হচ্ছে ইয়ং গুণাঙ্ক, দৃঢ়তার গুণাঙ্ক এবং পয়জনের অনুপাতের যে একটা সম্পর্ক, সেই সম্পর্কের সূত্র। ইয়ংয়ের গুণাঙ্ক আছে, দৃঢ়তার গুণাঙ্ক দেওয়া আছে, আমাদের পয়জনের অনুপাত বের করা লাগবে, মানে সিগমা বের করা লাগবে। আচ্ছা, ইয়ংয়ের গুণাঙ্ক দৃঢ়তার গুণাঙ্কের 2.6 গুণ, তাহলে ইয়ংয়ের গুণাঙ্কে আমরা লিখতে পারি না 2.6, এটা লিখতে পারি তো, ইকুয়ালস টু 2 ইটা 1 প্লাস সিগমা। এটা যদি এই পাশে আনি কি হয়, 2.6 ইটা বাই 2 ইটা ইকুয়ালস টু 1 প্লাস সিগমা। এটা কাটা, আর যদি এটা সিগমা সমান সমান আমরা তখন কি লিখতে পারতেছি, 2.6 বাই 2 মাইনাস 1, 2.6 বাই 2 মাইনাস 1 যদি আমরা করি আমরা পাবো 0.3, এটার অ্যান্সার হবে 0.3। পরবর্তীতে যাই, দেখো বলা আছে K1 ও K2 বল ধ্রুবক বিশিষ্ট দুইটি স্প্রিংকে যখন শ্রেণীতে যুক্ত করা হয় তখন এদের তুল্য ধ্রুবক কত হয়। তুল্য ধ্রুবক চাইছে, তুল্য ধ্রুবক শ্রেণীতে যুক্ত করলে আমরা সূত্রে কি জানি, 1/Kp ইকুয়ালস টু 1/K1 প্লাস 1/K2, তাই না? যখন শ্রেণীতে যুক্ত হবে তখন ফর্মুলাটা হবে 1/Kp ইকুয়ালস টু 1/K1 প্লাস 1/K2। তাহলে আসলে সলভ করি, K1 ইন্টু K2 ওপরে যাবে K2 প্লাস K1। এটা যদি ইনভার্স আছে 1/Kp আছে, যখন আমরা এটাকে Kp করব Kp তখন এটা উল্টায় যাবে, K1 K2 ডিভাইডেড বাই K2 প্লাস K1, K1 K2 ডিভাইড বাই K2 প্লাস K1, অ্যান্সার হবে গ নাম্বার। পরবর্তীতে আসি, দেখো বলা আছে একটি তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যখন 1 মিলিমিটার স্কোয়ার, অসহ ভার 40 কেজি, তখন অসহ পীড়ন কত। পীড়ন চাইছে আমার, পীড়নের সূত্র আমরা কি জানি, পীড়নের সূত্র হচ্ছে F বাই A, F বাই হচ্ছে A। F ভার তো দেয়া আছে F, তাহলে ইজিলি করা যাবে, F 40 ইন্টু 10, হিসাবের সুবিধার্থে আমি জির মান 10 ধরে নিচ্ছি হিসাবের সুবিধার্থে। জি এ কত আমরা মিটারে বের করব, এ হচ্ছে মিটারে বের করব। 1 মিলিমিটার স্কোয়ারকে যখন আমি মিটারে কনভার্ট করব তখন কি হবে, 1 ইন্টু 10 ইনভার্স 6 হয়ে যাবে, কিন্তু 1 ইন্টু 10 ইনভার্স 6। তাহলে দেখো কি হয়, 400 ইন্টু 10 ইনভার্স, এটা যখন উপরে চলে যাবে তখন 10 টু দি পাওয়ার 6 হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি 4 ইন্টু 10 টু দি পাওয়ার 8 লিখতে পারি, 4 ইন্টু 10 টু দি পাওয়ার 8, এই 10 টু দি পাওয়ার 8 কোথায় আছে, 10 টু দি পাওয়ার 8 আছে এইখানে, 4 ইন্টু 10 টু দি পাওয়ার 8, এটা কিন্তু কাছাকাছি, 4-এর কাছাকাছি 3.92, তাহলে অ্যান্সার হবে গ নাম্বারটা। পরবর্তীতে আসি, কৈশিক নল এই ম্যাথ লাগবে না, এটা ক্যালকুলেটিভ ম্যাথ, এটার দরকার নাই। আচ্ছা, এরপরে দেখো কি বলা আছে, রো ঘনত্ব বিশিষ্ট এবং ইটা সান্দ্রতাঙ্ক বিশিষ্ট একটি তরল যখন আর ব্যাসার্ধের একটি সরু নলের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে তখন রেনল্ডের সংখ্যা কত। রেনল্ডের সংখ্যার ফর্মুলা তো আমরা জানি, রেনল্ডের সংখ্যার ফর্মুলা কি, রেনল্ড সংখ্যা সমান সমান ভি রো আর ডিভাইডেড বাই ইটা, ভি রো আর ডিভাইডেড বাই ইটা, এটা হচ্ছে রেনল্ডের সূত্র। কই আছে এটা, ভি রো আর ডিভাইডেড বাই ইটা, অ্যান্সার হচ্ছে গ নাম্বার। পরবর্তীতে আসি, রেনল্ডের সংখ্যার মাত্রা কোনটি। আচ্ছা, কোনো সংখ্যার কি মাত্রা থাকতে পারে বলো তো, কোনো সংখ্যার কি কখনো মাত্রা হয়, 1-এর কোনো মাত্রা আছে, 2-এর কোনো মাত্রা আছে, সংখ্যার কোনো মাত্রা হয় না, তাহলে এই সংখ্যা রেনল্ডের সংখ্যার কোনো মাত্রা নাই, সবগুলো 0, M0 L0 T0, অ্যান্সার হচ্ছে খ নাম্বার। এসআই পদ্ধতিতে পীড়নের একক চাইছি, পীড়নের একক, পীড়ন আমরা জানি F বাই A, F কি নিউটন, A কি মিটার স্কোয়ার, তাহলে কি হবে নিউটন মিটার ইনভার্স 2, নিউটন মিটার ইনভার্স 2, অ্যান্সার হচ্ছে ক নাম্বার। পরবর্তীতে আসি, আচ্ছা দেখো এখানে কি বলছে, স্থিতি স্থাবকতা গুণাঙ্ক সংক্রান্ত নিচের কোন তথ্যটি সঠিক নয় বলছে, নয় কথাটা মেডিকেল অ্যাডমিশন অনেকেই ভুল করে, 9 দেখতে পারেন, এই জন্য 9, এই জিনিসটা আমাদের লক্ষ্য করা লাগবে, কোনটা 9 বলছে। এখানে দেখো অপশনগুলোতে এই দুইটা দেখো সেম, তাই না,
এই দুইটা কিন্তু সেম ক্যাটাগরির, ওয়াই বের করছে, তাহলে হয় এটা ঠিক হবে, হয় গ নাম্বার ঠিক হবে, না হয় ঘ নাম্বারটা ঠিক হবে। তাহলে আমাদের কী বের করতে হবে? মাত্রাটা বের করতে হবে। চলো মাত্রা বের করি আমরা। আমরা কি জানি স্থিতিস্থাপক গুণাঙ্কের সূত্র ওয়াই ইকুয়ালস টু এফ বাই এ এল বাই বড় এল। এল বাই এল, এটা তো কোনো মাত্রা নেই। বিকৃতির কোনো মাত্রা আছে? বিকৃতির কিন্তু কোনো মাত্রা নেই, তাহলে এটা বাদ দিলাম আমরা। এফ বাই এ, এফ কি? এম এল টি ইনভার্স টু, এ হচ্ছে এল স্কোয়ার, স্কোয়ারটা যদি উপরে যায় মাইনাস হয়ে যাবে, এম এল ইনভার্স ওয়ান টি ইনভার্স টু। তাহলে স্থিতিস্থাপক গুণাঙ্কের মাত্রা হচ্ছে এম এল ইনভার্স ওয়ান টি ইনভার্স টু। তাহলে এটারও ঠিক। কি বলছে? কোনটা সঠিক নয়? সঠিক নয় হচ্ছে ঘ নাম্বার। সঠিক হইতে কী হতো? এম এল ইনভার্স টু টি ইনভার্স, এম এল ইনভার্স ওয়ান টি ইনভার্স টু হওয়া লাগতো। পরবর্তী প্রশ্নে আসি। কি বলছে দেখো, সান্দ্রতাঙ্কের ওপর তাপমাত্রা এবং চাপের প্রভাব ক্ষেত্রে কোনটি সঠিক নয়? আবার সঠিক নয়ের কথা আসছে। এটার অ্যান্সার হবে গ নাম্বার, গ্যাসের সান্দ্রতাঙ্ক চাপের ওপর নির্ভরশীল। গ্যাসের সান্দ্রতাঙ্ক কিন্তু চাপের ওপর নির্ভরশীল নয়। পরবর্তীতে আসি। দুইটি ভিন্ন প্রস্থচ্ছেদের তারের ইয়ং এর স্থিতিস্থাপক গুণাঙ্ক একই। ইয়ং এর স্থিতিস্থাপক গুণাঙ্ক, ইয়ং গুণাঙ্ক, ইয়ং এর গুণাঙ্ক কিসের উপর নির্ভরশীল? শুধুমাত্র উপাদানের উপর নির্ভরশীল, শুধুমাত্র উপাদানের উপর নির্ভরশীল। তাহলে তার দুটি কি হবে? একই উপাদানের হবে। অ্যান্সার হবে গ নাম্বার। পরবর্তী প্রশ্নে দেখো কি বলছে, পৃষ্ঠ টান, পানির পৃষ্ঠ টান দেওয়া আছে, পৃষ্ঠ শক্তি বের করতে বলছে। আমরা কি জানি পৃষ্ঠ টান সমান পৃষ্ঠ শক্তি, তাই না? পৃষ্ঠ টান সমান যদি পৃষ্ঠ শক্তি হয় তাহলে এটাই অ্যান্সার হবে। অ্যান্সার কি? ঘ নাম্বার, 0.06 নিউটন পার মিটার। পরবর্তীতে আসি। কোন ধর্মের কারণে পানির ফোঁটা গোলাকৃতি হয়? কোন ধর্মের কারণে? এটা তো আগেই দেখে আসলাম আমরা। তলটান বা পৃষ্ঠটান, তলটান বা পৃষ্ঠটানের কারণে পানির ফোঁটা গোলাকৃতি হচ্ছে। পরবর্তীতে আসি। ইটা সান্দ্রতা গুণাঙ্ক বিশিষ্ট মাধ্যমে আর ব্যাসার্ধের গোলাকার বল, আর ব্যাসার্ধের গোলাকার বল যদি ভি প্রান্তিক বেগে পড়লে ক্রিয়াশীল সান্দ্র বল এফ, এফ এফের একটা রেশিও চাইছে। আচ্ছা, আমরা কি জানি স্টোকসের ফর্মুলাতে এফ ইকুয়ালস টু 6 পাই ইটা আর ভি, সবগুলো কিন্তু সমানুপাতিক, তাই না? এফের সাথে ইটা সমানুপাতিক, এফের সাথে আর সমানুপাতিক, এফের সাথে ভি সমানুপাতিক, সবই সমানুপাতিক। এখানে দেখো অপশনে কোনটায় সমানুপাতিক আছে? খ নাম্বার, খ নাম্বারে সবই সমানুপাতিক। এফের সাথে আর সমানুপাতিক, এফের সাথে ভি মানে ভেলোসিটি সমানুপাতিক। পরবর্তীতে আসি। কোনো তারকে কেটে যখন সমান দুই টুকরা করা হয়, সমান দুই টুকরা করা হলে এতে তারের অসহ ভার, অসহ ভার কী হবে? আমি আগেই বলে আসছি অসহ ভার শুধুমাত্র উপাদানের উপর নির্ভরশীল। তার মানে এটা হবে পূর্বের সমান। কোনো তারকে যখন দুই টুকরা করা হবে তারের অসহ ভার হবে। আচ্ছা, পরের প্রশ্নে কি বলছে দেখো, 1 মিটার লম্বা এবং 1 মিলিমিটার ব্যাসের তারকে যদি আমরা বল প্রয়োগ করে 0.025 সেন্টিমিটার দৈর্ঘ্য বৃদ্ধি করা হয়, ব্যাস হ্রাস কত হবে? এখানে আমাদের সিগমার ভ্যালুটা দেওয়া আছে। এটা আসলে একটা ক্যালকুলেটিভ ম্যাথ, হাতেও করা যায় কিন্তু অনেক টাইম লাগে, হাতেও করা যায় অনেক টাইম লাগে। আবার এখানেই আবার অ্যান্সারে ভুল দেওয়া আছে, অনুশীলনীর অ্যান্সারে ভুল দেওয়া আছে, মানে অপশনেই ভুল আছে, অপশনেই ভুল আছে। এটা কিভাবে করা লাগে? পয়জনের যে অনুপাত আছে, আমরা জানি পয়জনের সূত্র কি, সিগমা ইকুয়ালস টু পার্শ্ব বিকৃতি বাই দৈর্ঘ্য বিকৃতি। পার্শ্ব বিকৃতি স্মল আর বাই ক্যাপিটাল আর, এল বাই বড় এল। এখানে সিগমার মান দেওয়া আছে 0.01, এল দেওয়া আছে দেখো, এল কত? 1 মিটার লম্বা, স্মল এল দেওয়া আছে 0.025 সেন্টিমিটার, ক্যাপিটাল আর দেওয়া আছে 1 মিলিমিটার ব্যাস। আমাদের শুধুমাত্র আর এর ভ্যালুটা বের করতে হবে, আর এর ভ্যালু বের করা লাগবে। এটার অ্যান্সার ভুল দেওয়া আছে, এটার অ্যান্সার হবে 2.5 × 10⁻⁷, -7 হবে, 2.5 × 10⁻⁷। পরবর্তীতে আসি। নিচের কোন রাশিটি মাত্রাবিহীন? মাত্রাবিহীন রাশি আমরা কি জানি? বিকৃতি। বিকৃতি, বিকৃতি কি হয়? উপরেও এল নিচেও এল, দুইটার মাত্রা কেটে যায়, তখন তাদের মাত্রাবিহীন হয়ে যায়। বিকৃতির তাহলে কোনো মাত্রা নাই। পরবর্তীতে আসি। আচ্ছা, এটা কি বলা আছে দেখো, 1 মিটার দীর্ঘ একটি তারে যখন 10⁵ নিউটন মিটার ইনভার্স 2, 10⁵ নিউটন মিটার ইনভার্স 2 বল প্রয়োগে এর দৈর্ঘ্য বৃদ্ধি পায় কত? 0.001 মিটার। তখন তারের ইয়ংয়ের গুণাঙ্ক, ইয়ংয়ের গুণাঙ্ক বের করা লাগবে। আমরা ইয়ংয়ের গুণাঙ্কের সূত্র কি জানি? ইয়ংয়ের গুণাঙ্ক কি জানি আমরা? পীড়ন বাই বিকৃতি, তাই না? পীড়ন ভাগ হচ্ছে বিকৃতি। দেখো এখানে কি বলা আছে,
10⁵ নিউটন মিটার ইনভার্স টু বল। এই বল মানে কিন্তু এফ না, নিউটন মিটার ইনভার্স টু আছে, মিটার ইনভার্স টু মানে পুরো পীড়নটাই বলতেছে, পুরো পীড়ন। তাহলে পীড়নের মান কী পাচ্ছি আমরা? 10⁵। বিকৃতি কত পাইছি? বিকৃতি দেওয়া আছে 0.001 মিটার। 0.001কে আমরা কি লিখতে পারি? 10⁻³ লিখতে পারি না? 10⁻³। তাহলে এটাকে যদি আমরা উপরে নিয়ে যাই তাহলে কি হয়? প্লাস হয়ে যাবে 10⁻8। অ্যান্সার কী হবে? ঘ নাম্বারটা অ্যান্সার। নেক্সটে আসি, আয়তন গুণাঙ্কের অন্য নাম। অন্য নাম চাইছে, বিপরীত নাম চাই নাই। আয়তন গুণাঙ্কের অন্য নাম কি? অসংনম্যতা। যদি বিপরীত বলতো তখন কি হতো? সংনম্যতা। এরপরে দেখো, কোন অবস্থায় অণুসমূহের মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বল? কোন অবস্থায় অণুসমূহের মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বল কি হচ্ছে? সর্বাধিক হয়। সর্বাধিক হয় কখন? কঠিনে। সর্বনিম্ন হয় কখন? বায়বীয়তে। সর্বাধিক হয় হচ্ছে কঠিনে। পরে দেখো কি বলছে, নিচের কোন বন্ধনটি সকল অণুতে বিদ্যমান? সকল অণুতেই বিদ্যমান এমন বন্ধন হচ্ছে সমযোজী বন্ধন। সমযোজী বন্ধন সকল অণুতেই বিদ্যমান। পরবর্তীতে দেখো, সংনম্যতার একক। সংনম্যতা মানে কি? সংনম্যতা হচ্ছে আয়তন পয়জনের বিপরীত। সংনম্যতা আমরা কি লিখতে পারি? 1/p। 1/p প্রেসারের একক প্যাসকেল। প্যাসকেল 1/p, তাহলে 1/প্যাসকেল। প্যাসকেলের যে একক, সেই একককে যদি আমরা ইনভার্স করে দিই তাহলে আমরা পাবো নিউটন ইনভার্স 1 মিটার স্কোয়ার। প্যাসকেল তো নিউটন মিটার ইনভার্স 2, তাই না? প্যাসকেল হচ্ছে নিউটন মিটার ইনভার্স 2। প্যাসকেলের পরিবর্তে কিন্তু আমরা লিখতে পারি নিউটন মিটার ইনভার্স 2। এটা যখন উপরে যাবে নিউটন ইনভার্স 1 মিটার স্কোয়ার। অ্যান্সার হচ্ছে ক নাম্বারটা। পরবর্তীতে আসি, দেখো কি বলছে, আয়তন গুণাঙ্কের বিপরীত রাশি। আয়তন গুণাঙ্কের বিপরীত রাশি বলে আসলাম সংনম্যতা। পরবর্তীতে দেখো, একটি সম্পূর্ণ দৃঢ় বস্তুর ইয়ংয়ের গুণাঙ্ক কত? একটা সম্পূর্ণ দৃঢ় বস্তুর ইয়ংয়ের গুণাঙ্ক হয় হচ্ছে ইনফিনিটি। একটি সম্পূর্ণ দৃঢ় বস্তুর ইয়ংয়ের গুণাঙ্ক ইনফিনিটি। এরপরে দেখো কি বলছে, নিচের কোনটি সর্বাপেক্ষা বেশি স্থিতিস্থাপক? সর্বাপেক্ষা বেশি স্থিতিস্থাপক বস্তু হচ্ছে নিকেল। যে বস্তুর ইয়াং মডুলাসের মান বেশি সেটা সবচেয়ে বেশি স্থিতিস্থাপক। এখানে ইয়াং মডুলাসের মান বেশি হচ্ছে নিকেলের। নিকেলের ইয়াং মডুলাসের মান এখানে হচ্ছে 200। নিকেল হচ্ছে 200। নিকেলের ইয়াং মডুলাসের মান বেশি, এজন্য নিকেল বেশি স্থিতিস্থাপক। আচ্ছা, এরপরে দেখো কি বলছে, 0.5 মিলিমিটার স্কোয়ার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট তারে যখন 10 কেজি ভর ঝুলানো হয়, 10 কেজি ভর ঝুলানো হলে তারটি পীড়ন চাইছে আমার। পীড়ন কি জানি আমরা? পীড়ন হচ্ছে F/A। এফ কি? mg। এম কত? 10। জি হিসাবে সুবিধার্থে 10 ধরে নিচ্ছি আমরা। এটা আমরা মিটারে বের করব। এখানে মিলিমিটারে দেওয়া আছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। তাহলে আমরা যদি মিটারে কনভার্ট করি কি হবে? মিলিমিটার থেকে মিটারে গেলে তো 10⁻⁶ হয়। আর এখানে যেহেতু 0.5 আছে তাহলে 10⁻⁷ হবে। 5 × 10⁻⁷। তাহলে দেখো, উপরে কত? 100। উপরে 100, নিচে কত? 5 × 10⁻⁷। তাহলে 100/5 কত? 20। 20 × 20 × 10⁻⁷ যদি উপরে যায় কি হবে? 10⁻⁷। তাহলে 2 × 10⁸। এখন দেখবো এটার কাছাকাছি মান কোনটা আছে। 2 × 10⁸। 10⁸ তো একটাই আছে, এই যে 1.96। 2 এর কাছাকাছি। অ্যান্সার হবে গ নাম্বার। পরবর্তীতে আসি, কোনো তারের দৈর্ঘ্য বরাবর বল প্রয়োগ করে তারটির দৈর্ঘ্য যখন দ্বিগুণ করা হয়, তারটির দৈর্ঘ্য দ্বিগুণ, কিছুক্ষণ আগেই বলে আসলাম, কোনো কিছু যখন দ্বিগুণ করা হবে তখন তারটির যে বিকৃতি হবে সেটা হচ্ছে 1 গুণ। পরবর্তীতে দেখি আমরা, অ্যাসিটনের আয়তন গুণাঙ্ক দেওয়া আছে, অ্যাসিটনের অসংনম্যতা বের করতে হবে। আয়তন গুণাঙ্ক দেওয়া আছে, অসংনম্যতা বের করতে হবে। আয়তন গুণাঙ্ক বিপরীত রাশি হচ্ছে অসংনম্যতা। তাহলে 1/0.92 × 10⁹। এই সূত্রে যদি আমরা করি, এটা আসলে একটা ক্যালকুলেটরের ম্যাথ, তো এটা মেডিকেলে আসার সম্ভাবনা নাই, এটা আমরা স্কিপ করে যাব। এরপরে দেখো, একটি ইস্পাতের তারের উপাদানের ইয়াংয়ের গুণাঙ্ক দেওয়া আছে y1 যদি তারের ব্যাস দ্বিগুণ করা হয়।
ব্যাস দ্বিগুণ হয় তাহলে পরিবর্তিত ইয়াংয়ের গুণাঙ্ক কত হবে? ইয়াংয়ের গুণাঙ্ক তো একটা কনস্ট্যান্ট মান। ইয়াংয়ের গুণাঙ্ক শুধুমাত্র কিসের ওপর নির্ভর করে? উপাদানের উপর নির্ভর করে। তাহলে এখানে কি কোনো পরিবর্তন হবে? কোনো পরিবর্তন হবে না ইয়াংয়ের গুণাঙ্কের। তাহলে পূর্বের সমান কই আছে? ক নাম্বার পূর্বের সমান। ইয়াংয়ের গুণাঙ্ক পূর্বের সমান থাকবে। পরবর্তীতে আসি, সালফিউরিক অ্যাসিডের আয়তন গুণাঙ্ক এত হলে সংনম্যতা কত? সেম, এটা ক্যালকুলেটরের ম্যাথ, যে 1/, আয়তন গুণাঙ্ক, 1/, আয়তন গুণাঙ্ক। এটা যদি ক্যালকুলেটরে বসো তখন অ্যান্সার বের হয়ে চলে আসবে। পরবর্তীতে আসি আমরা, কঠিন এবং তরলের মধ্যকার স্পর্শ কোণের মান কঠিন এবং তরলের মধ্যে কত হলে তরল পদার্থ কঠিন পদার্থকে ভেজাবে না? তরল পদার্থ কঠিন পদার্থকে ভেজাবে না, এটা আমি কিছুক্ষণ আগে শিখাই আসছি। তরল পদার্থ কঠিন পদার্থকে ভেজায় না কখন? যদি এটা একটা কঠিন হয়, একটা তরলের মধ্যে নিমজ্জিত করছি আমরা, সেই তরলটা ভেজায় না। না ভেজালে কি হয়? তরলটা দূরে চলে যায়, এভাবে দূরে চলে যাচ্ছে, এভাবে দূরে চলে যাচ্ছে। তাহলে তাদের মধ্যবর্তী কোণ কত হচ্ছে? দেখো তো কোনটা কত হচ্ছে? স্থূলকোণ না? এখানে কিন্তু স্থূলকোণ তৈরি হচ্ছে। তাহলে স্থূলকোণ কি? 190-এর চেয়ে বেশি, 120 ডিগ্রি। 120 ডিগ্রি হবে অ্যান্সার। পরবর্তীতে আসি, কোনো তরলের স্পর্শ কোণ যদি 90 ডিগ্রি থেকে কম হয়, 90 ডিগ্রি থেকে কম হলে ওই তরলের তল কীরূপ হবে? 90 ডিগ্রি থেকে কম হলে দেখো স্পর্শ কোণ কি বলছে? 90 ডিগ্রি থেকে কম। সেম, তাহলে 90 ডিগ্রি থেকে কম কখন হয়? যখন এই তরলটা কঠিনকে ভেজাবে। তরলটা যখন কঠিনকে ভেজাবে, তরলটা তখন এইরকম আকার ধারণ করবে, কঠিনকে ভেজাবে। এই কোণটা 90 ডিগ্রি থেকে কম না? এই কোণটা 90 ডিগ্রি থেকে কিন্তু কম। তখন এই তরলের এই তলটা কীরকম হচ্ছে? অবতল হচ্ছে। অবতল হচ্ছে না? অ্যান্সার হচ্ছে অবতল। যখন 90 ডিগ্রি থেকে কম হবে তখন হবে অবতল। পরবর্তীতে আসি, আচ্ছা পরের কোশ্চেনে কি বলছে দেখো, একটি তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 0.003 মিটার স্কোয়ার, অসহ পীড়ন কি বলছে? 3.267 × 10⁵ নিউটন মিটার ইনভার্স 1 হলে অসহ ভার কত? এখানে ভার হবে, অসহ ভার কত? অসহ ভার চাইছে। আমরা কি জানি অসহ ভার সমান সমান কি লিখতে পারি আমরা? অসহ ভার সমান সমান লেখা যায় ক্ষেত্রফল ইন্টু অসহ পীড়ন। ক্ষেত্রফলকে আমরা লিখতে পারি কি? 3 × 10⁻³ 3 × 10⁻³ অসহ পীড়ন দেওয়া আছে 3.267 × 10⁵। 3 × 3 কত হয়? 9 লিখলাম, বাকিটুকুর হিসাব করার দরকার নেই। 3 × 3 9 ইন্টু 10⁻³ আর 10⁵ হয় হচ্ছে 10 স্কোয়ার। তাহলে 9 × 10²। 9 × 10² কোনটা আছে? এটা 9.8 × 10² নিউটন, কাছাকাছি মান। পরবর্তীতে আসি, সর্বাপেক্ষা স্থিতিস্থাপক কোনটি? সর্বাপেক্ষা স্থিতিস্থাপক, বইয়ে এটার অ্যান্সার দিয়েছে তামা, তামা। কিন্তু সর্বাপেক্ষা স্থিতিস্থাপক বস্তু এই অপশনগুলোর মধ্যে আসলে হয় কিন্তু কোয়ার্টস সর্বাপেক্ষা স্থিতিস্থাপক। কেননা কোয়ার্টসের ইয়াংস মডুলাসের সংখ্যা, ইয়াং মডুলাসের মান সেটা কোয়ার্টসের এখানে সবচেয়ে বেশি, তামার থেকে বেশি। যেহেতু বই তামা দিয়ে আছে আমরা তামাই তাকাবো। পরবর্তীতে আসি, দেখো এই কোশ্চেনটায় যে ব্যাসার্ধের অনুপাত 1:2, এটা কোশ্চেনটা রিপিট হয়েছে, যেটার অ্যান্সার হচ্ছে 1:4। আগেই করায় আসছি, রিপিটেড কোশ্চেন এটা, অনুশীলনীতেও রিপিটেড আছে। আচ্ছা, কাচ ও পারদের স্পর্শকোণ থিটা, এটাও রিপিটেড কোশ্চেন, অনুশীলনীতেও রিপিট করা। আচ্ছা, এটাও সেম। দেখো কি বলছে, একটি ধাতুর তৈরি দুইটি গোলক যাদের একটির ব্যাসার্ধ অন্যটির দ্বিগুণ, মানে কি 1:2, তাই না? 1:2 ব্যাসার্ধ একটি, অন্যটির দ্বিগুণ হচ্ছে 1:2। গোলক দুটিকে তরল পদার্থে পূর্ণে একটি লম্বা জারের ভেতর দিয়ে পড়তে দেওয়া হলে ছোটটির তুলনায় বড়টির টার্মিনাল গতি, সেই টার্মিনাল ভেলোসিটি চাইছে। 1:2 ম্যাথ ছিল ওইটা যেভাবে করাইছে এটাও এইভাবে। অ্যান্সার হবে কি 1:4 ছিল, তার মানে কি 4 গুণ হবে, 4 গুণ বৃদ্ধি পাবে। অ্যান্সার হচ্ছে গ। পরবর্তীতে আসি, দেখো ইয়ংয়ের গুণাঙ্ককে সর্বনিম্ন স্থিতিস্থাপক গুণাঙ্ক কোনটির? সর্বনিম্ন স্থিতিস্থাপক গুণাঙ্ক হচ্ছে সিসার।
ইয়ংয়ের গুণাঙ্কে সর্বনিম্ন স্থিতিস্থাপক গুণাঙ্ক হচ্ছে সীসার। নেক্সট দেখো নির্দিষ্ট চাপ ও তাপে কোনটির সান্দ্রতা গুণাঙ্ক সবচেয়ে বেশি। নির্দিষ্ট চাপ এবং তাপে সান্দ্রতা গুণাঙ্ক বেশি হচ্ছে মধুর। নির্দিষ্ট তাপ এবং চাপে সান্দ্রতা গুণাঙ্ক বেশি মধুর। এরপরে দেখো কোনো একটি তারকে কেটে সমান 3টা টুকরা করা হলো। তারকে কেটে সমান 3টা টুকরা করা হলো। অসহভার, অসহভার চাইছে। অসহভার কিসের উপর নির্ভরশীল? উপাদানের উপর নির্ভরশীল। তাহলে এখানে কি কোনো চেঞ্জ হবে? অসহভার চেঞ্জ হবে না, তার মানে পূর্বের সমান থাকবে অসহভার। নেক্সটে দেখো কি বলছে, আয়তন গুণাঙ্কের বিপরীত রাশি। আয়তন গুণাঙ্কের বিপরীত রাশি হচ্ছে সংনম্যতা। সংনম্যতা, অসংনম্যতাকে বলা হয় আয়তন গুণাঙ্কের অপর নাম। অসংনম্যতা হচ্ছে আয়তন গুণাঙ্কের অপর নাম, আর আয়তন গুণাঙ্কের বিপরীত রাশি হচ্ছে সংনম্যতা। আচ্ছা, এই ছিল অনুশীলনীর সলভ ক্লাস আজকে। আশা করি তোমরা সবাই ভালো মতো বুঝতে পারছো, আর বাসায় ভালোভাবে পড়াশোনা করবা। তোমাদের সবাই